সালমান শাহ বাংলা সিনেমার আকাশে হঠাৎ উদয় হওয়া এক নক্ষত্রের নাম। সালমান শাহ এই একটি নাম বাংলা সিনেমার জগতে অনেকগুলো প্রতিশব্দ বহন করে। বাংলা সিনেমার যুবরাজ বলুন কিংবা স্টাইল আইকন বলুন, এই একটি নাম আসবে সবার আগে। আবার বাংলা সিনেমার ইতিহাসের সব থেকে বড় ট্র্যাজেডির নামও সালমান শাহ। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে এমন এক প্রভাব তিনি রেখে গেছেন যে তিনি চলে যাওয়ার এত বছর পরেও তাকে নিয়ে সেই একই রকম আলোচনা হয়। তিনি তার 3.5 বছরের ফিল্মি ক্যারিয়ারে মোট 27টি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে বেশিরভাগ সিনেমায় ব্যবসায়িক দিক থেকে বাজিমাত করেছে। এবং এই 27টি সিনেমার মধ্যে মাত্র 5টা সিনেমা তুলে ধরা সত্যিই অনেক কঠিন ব্যাপার। তবুও আমি ব্যবসায়িক সাফল্য এবং সমালোচকদের মতামত এই দুই দিক বিবেচনা করে সালমান শাহের ক্যারিয়ারের সেরা 5টা সিনেমা আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনি अपनी कुर्सी के पेटियां बांध लो क्योंकि मौसम बिगड़ने वाला है। सो विदाउट वेस्टिंग एनी टाइम ভিডিও শুরু করা যাক। এন্ড দিস ইজ গোয়িং টু বি অ্যান ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, নাম্বার 5-এ রয়েছে কেয়ামত থেকে কেয়ামত। 90 দশকের বেশিরভাগ সিনেমার কাহিনী ছিল পরিবার নির্ভর। তরুণ প্রজন্মের কাহিনীর উপর ভিত্তি করে সিনেমা নির্মাণ সেভাবে হচ্ছিল না। এমনই এক সময়ে নাইম শাবনাজ জুটির মাধ্যমে তারুণ্যের গল্প আবারও বাংলা সেলুলয়েডের পর্দায় ফিরে আসে এবং এই জুটির সাফল্যে অনুপ্রাণিত হয়ে এক তরুণ জুটিকে নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন পরিচালক সোহানুর রহমান সোহান। এবং এই সিনেমার নায়ক হিসেবে 21 বছর বয়সী এক যুবককে বেছে নেন তিনি। শাহরিয়ার চৌধুরী ইমন নামের সেই যুবকই পরিচালক সোহানের হাত ধরে সিনেমা জগতে নাম লেখান সালমান শাহ হিসেবে। এবং এখানে নায়িকা হিসেবে বেছে নেওয়া হয় সেই সময়ের আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী মৌসুমীকে। এই নতুন জুটিকে নিয়ে আনন্দমেলা সিনেমার ব্যানারে 1993 সালের 25শে মার্চ ঈদে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত এই সিনেমাটি। তুমুল জনপ্রিয় হিন্দি সিনেমা কেয়ামত সে কেয়ামত তাক এই সিনেমার অফিসিয়াল রিমেক হওয়ায় গান থেকে শুরু করে কাহিনী সব কিছুতেই হিন্দি সিনেমাটিকে অনুসরণ করা হয়। আর যদি আমি সিনেমার কাহিনী বলি, তাহলে সিনেমার মূল কাহিনী শুরু হয় মির্জা এবং খান পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে। তবে এই দ্বন্দ্বের দেয়াল ভেঙে মির্জা পরিবারের ছেলে রাজ এবং খান পরিবারের মেয়ে রেশমি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এই প্রেমের কাহিনীকে ঘিরেই পুরো সিনেমার গল্প নির্মাণ করা হয়েছে। রিমেক হওয়া সত্ত্বেও সিনেমা হলে তাক লাগিয়ে দেয় এই সিনেমাটি। নতুন এই জুটিকে সাদর আমন্ত্রণে গ্রহণ করে নেন এদেশের সিনেমা পাগল মানুষ। বিশেষভাবে উল্লেখ করতে হবে সালমান শাহর কথা। বলিউডের রাজ চরিত্রে আমির খানের মতো একজন নায়ক অভিনয় করলেও নবাগত সালমান শাহ কিন্তু তাকে অনুকরণ করেননি। তিনি চেষ্টা করেছেন নিজের মতো করে এই চরিত্রে অভিনয় করার, আর তার সেই চেষ্টার কারণেই সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করে। তাছাড়া আরও একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাই, এই সিনেমার মধ্য দিয়েই সঙ্গীত শিল্পে আগুনের অভিষেক ঘটে এবং তার গাওয়া সবগুলো গান ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম সিনেমাতেই এমন অভাবনীয় সাফল্যের কারণে সালমান শাহ মৌসুমী জুটি নিয়ে সেই সময়ে প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচুতে। কিন্তু তুচ্ছ একটি ঘটনায় সৃষ্ট মনোমালিন্যর কারণে তাদের মধ্যকার বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরে, যার ফলে তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও মাত্র 4টি সিনেমা করেই এই জুটির যাত্রা শেষ হয়ে যায়। আমার ভয় করছে, কাছে আসি। গুড নাইট। নাম্বার 4, বিক্ষোভ। মৌসুমীর সঙ্গে জুটি ভেঙে যাওয়ায় পরবর্তীতে সেই সময়ের আরেক উঠতি নায়িকা শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। এই জুটি গড়ার আগে অল্প কিছু সিনেমায় শাবনূর অভিনয় করলেও সেগুলোর কোনোটাই ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখতে পারেনি। তাই তাকে নায়িকা হিসেবে নিয়ে সালমান শাহ কতটুকু সাফল্য পাবে এটা নিয়ে অনেকের মনেই সন্দেহ ছিল। কিন্তু সবার সব সংশয় তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সালমান শাহ এখানেও সফল। শাবনূরের সাথে তার জুটি এতটাই জনপ্রিয় হয় যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সেরা জুটিগুলোর তালিকা করলে একদম উপরের দিকে তাদের নাম পাওয়া যায়। এই জুটি অভিনীত মোট সিনেমার সংখ্যা 14টা, যার মধ্যে বেশিরভাগ সিনেমা মূলত রোমান্টিক ধাঁচের। তবে ডিএম ফিল্মসের ব্যানারে নির্মিত বিক্ষোভ সিনেমাটি ছিল ব্যতিক্রম। ছাত্র রাজনীতি নিয়ে দারুণ একটি অ্যাকশন নির্ভর সিনেমা তৈরি করেন পরিচালক মোহাম্মদ হান্নান। গল্পের শুরু হয় আসাদ নামের এক শ্রমিক নেতার মৃত্যুর মাধ্যমে। তারই দুই বন্ধু মাহমুদ চৌধুরী এবং শারাফাত আলী খান ষড়যন্ত্র করে তাকে খুন করে। তবে একা রাজত্ব করার আশায় শারাফাতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চৌধুরী। আসাদকে
দায়ে 14 বছরের জেল হয়ে যায় শারাফাতের। এই দীর্ঘ সময়ে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতায় পরিণত হয় মাহমুদ চৌধুরী। নিজের প্রভাব বিস্তারের জন্য কলেজে বিভিন্ন ক্যাডার পুষে তাদের দিয়ে রাজত্ব কায়েম করতে চায় সে। কিন্তু তারই হাতে খুন হওয়া আসাদের ছেলে অনিক তখন সেই কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। বাবার মতো অনিক ও চৌধুরীর এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। চৌধুরীর মেয়ে নুপুরও একই কলেজে পড়তো। এই অন্যায়ের প্রতিবাদে অনিকের পাশে দাঁড়ায় সে। এদিকে জেল থেকে মুক্তি পেয়ে নিজেই একটি সংবাদপত্র চালু করে চৌধুরীর সব কুকীর্তি ফাঁস করতে থাকে শারাফাত। এই ত্রিমুখী দ্বন্দ্ব সঙ্গে কলেজে ঘটে যাওয়া নানা ঘটনা ঘিরেই এগিয়ে গেছে পুরো গল্প। সালমান শাহ এবং শাবনূর ছাড়াও এই সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন ডলি জহুর, রাজীব, তুষার খান, নাসির খান এবং দিলদারের মতো শিল্পীরা। তারা প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে সিনেমাটি উপভোগ্য বানিয়ে তুলেছিলেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে সিনেমার গানগুলো ছিল অসাধারণ, বিশেষ করে বিদ্যালয় মোদের বিদ্যালয় এবং 71-এর মা জননী। এই গান দুটি আজও সমানভাবে জনপ্রিয়। এসব কারণে 1994 সালের 9 সেপ্টেম্বর সিনেমাটি সিনেমা হলে মুক্তি পায় এবং ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য পায়। তবে সব কিছু ছাপিয়ে এই সিনেমাটি স্মরণীয় হয়ে থাকবে সালমান শাহর ব্যতিক্রমী অভিনয়ের জন্য। ছাত্র নেতা হিসেবে তার নির্ভীক আচরণ ছিল পুরো সিনেমার মূল আকর্ষণ। রোমান্টিক নায়ক হিসেবে পরিচিত হলেও অ্যাকশন নায়ক হিসেবে তার যোগ্যতা যে কোনো অংশে কম ছিল না, এই সিনেমার মাধ্যমে সেটাও প্রমাণ হয়ে যায়। টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী। ওয়েট গাইস, যারা ফ্রি ফায়ার গেম খেলেন অথবা ফ্রি ফায়ার গেম খেলা দেখতে পছন্দ করেন তাদের জন্য স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আমার একটা ছোট ভাইয়ের গেমিং চ্যানেল রয়েছে, সেখানে আপনারা প্রতিনিয়ত গেমিং রিলেটেড ভিডিও দেখতে পাবেন এবং আপনাদের যদি গেমিং রিলেটেড কোনো প্রয়োজন হয় তাহলে তার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। আমি সেই চ্যানেলের লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। আপনারা চ্যানেলটা ঘুরে আসবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। নাম্বার 3, স্বপ্নের ঠিকানা। সালমান শাহ শাবনূর জুটির সবগুলোই সিনেমা ছিল ব্যবসায়িক সফল, তবে অ্যাটলাস ফিল্মসের ব্যানারে নির্মিত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটির কথা আলাদাভাবে উল্লেখ করতেই হবে। ব্যবসায়িকভাবে সালমান শাহর ক্যারিয়ারের সফলতম সিনেমা স্বপ্নের ঠিকানা। এম এ খালিকের পরিচালনায় 1995 সালের 11 মে ঈদ উপলক্ষে মুক্তি পায় এই সিনেমাটি। সিনেমাটির গল্প অবশ্য খুবই সাদামাটা ছিল। বড় লোকের ছেলে এবং গরিবের মেয়ের মাঝে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক, কিন্তু এদিকে আবার নায়কের বাবার বন্ধুর মেয়ে নায়ককে ছোটবেলা থেকেই ভালোবাসে। 90 দশকের সেই চিরচেনা ফর্মুলা ত্রিকোণ প্রেমের টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় পুরো গল্প। তবে গল্প চিরচেনা হলেও পরিচালকের মুন্সিয়ানায় সেটা হয়েছে উপভোগ্য। সালমান শাহ এবং শাবনূরের রসায়নটা ছিল দেখার মতো। এখানে সালমান শাহ ছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন সোনিয়া, রাজীব, প্রবীর মিত্র, আবুল হায়াত, দিলদার এবং ডলি জহুরের মতো শক্তিমান অভিনেতারা। উপমহাদেশে সিনেমা হিট হওয়ার পিছনে গানগুলো অনেক বড় ভূমিকা রাখে। স্বপ্নের ঠিকানাও তার ব্যতিক্রম নয়। এই সিনেমার টাইটেল ট্র্যাক ও সাথী রে যেও না কখনো দূরে, এসব গান সিনেমা প্রেমীরা আজও অনেক পছন্দ করে। তাছাড়া হিন্দি গান থেকে অনুপ্রাণিত নীল সাগর পার হয়ে এই গানটিও বেশ উপভোগ্য ছিল। আর এসব কারণেই এই সিনেমাটি তখন 19 কোটি টাকা আয় করে। ভাবতে পারছেন 19 কোটি টাকা সেই সময়টাতে। তোমাদের মতো টাকা দিয়ে ভালোবাসা কেনাবেচা করতে ওরা জানে না। নাম্বার 2, কন্যাদান। বর্তমান যুগের নায়করা নিজেদের চিরচেনা চরিত্র থেকে বের হয়ে নতুন কিছু করার ব্যাপারে তেমন একটা সাহস দেখান না, কিন্তু এদিক থেকেও সবার থেকে আলাদা ছিলেন সালমান শাহ। গডবাঁধা সিনেমায় নিজেকে সীমাবদ্ধ না রেখে গল্প নির্ভর পারিবারিক সিনেমাতেও তিনি অভিনয় করে গেছেন। 1995 সালে মুক্তিপ্রাপ্ত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত কন্যাদান হচ্ছে এমনই একটি সিনেমা। গল্পের শুরুটা হয় মানসিক রোগীর ডাক্তার শাহানাকে ঘিরে। তার স্বামীও একজন ডাক্তার। এই শাহানার কাছে শ্রাবণ নামের এক যুবক তার গর্ভবতী স্ত্রী বর্ষাকে নিয়ে আসে। শ্রাবণের ভুলে 1 বছরের পুত্রকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বর্ষা। শাহানা তার সবটুকু দিয়ে বর্ষাকে সুস্থ করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এমনই এক সময়ে বর্ষা এক কন্যার জন্ম দেয়, কিন্তু মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের কন্যার দেখভাল করা তার পক্ষে সম্ভব ছিল না। এদিকে নিজের ভুলে আগের সন্তানকে হারানোই এই সন্তানকে একে একে বড় করে তোলার সাহস শ্রাবণ দেখাতে পারছিল না। শেষে নিঃসন্তান দম্পতি শাহানা এবং তার স্বামীর কাছেই
নিজের কন্যাকে রেখে আসে শ্রাবণ। এভাবে 5 বছর চলে যাওয়ার পর শাহানার একান্ত চেষ্টায় বর্ষা সুস্থ হয়ে যায়, কিন্তু এরপরই শুরু হয় আসল কাহিনী। সুস্থ হয়ে সবকিছু জানার পর নিজের কন্যা উর্মিকে ফিরে পেতে চায় বর্ষা। এদিকে ছোটবেলা থেকে নিজের কন্যা সময় স্নেহে বড় করে তোলাই শাহানাও কিছুতেই উর্মিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে রাজি হয় না। এই টান উত্তেজনার মাঝেই এগিয়ে গেছে গল্প। এই সিনেমায় সালমান শাহর বিপরীতে ছিলেন লিমা। তার পারফরমেন্স আহামরি কিছু না হলেও শাবানা, আলমগীর এবং হুমায়ুন ফরিদির মতো শক্তিমান 3 অভিনেতা থাকায় অভিনয় গুণে সিনেমাটি বেশ সমৃদ্ধই ছিল। সমালোচকদের চোখে সিনেমাটির কাহিনী ভীষণ প্রশংসিত হয়। তাছাড়া এই সিনেমায় 2টি ভিন্ন সময়ের পরিসাজে সালমান যেভাবে নিজের মাঝে পরিবর্তন এনেছিল সেটা সত্যিই অনেক প্রশংসনীয়। ব্যবসায়িকভাবে তেমন সারা জাগাতে না পারলেও এসব কারণেই কন্যাদান সিনেমাটি সালমান শাহের সেরা 5টি সিনেমার একটি হয়ে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো এসো। ওয়েল নাম্বার 1-এ রয়েছে সত্যের মৃত্যু নেই। এই সিনেমাটি 1996 সালে মুক্তি পায় এবং এই গল্পের শুরুটা হয় সালমা নামের এক সত্যবাদী মহিলার সাহসী পদক্ষেপ দিয়ে। কুখ্যাত সন্ত্রাসী হারকুলারের বিপক্ষে পুলিশের কাছে মামলা দায়ের করে সে। সেটার শোধ তুলতে হারকুলারের লোকজন তার বাসায় হামলা চালায় এবং সেই হামলায় সালমার ছোট বোন মারা যায়। এদিকে ছোট বোনের স্বামী কিছুদিন পর আবার বিয়ে করে। সৎ মায়ের সংসারে বোনের ছেলে রানার কষ্ট হতে পারে, সেটা ভেবে রানাকে নিজের কাছে রেখে দেয় সালমা। কিন্তু রানার প্রতি অতিরিক্ত যত্ন নিতে গিয়ে নিজের ছেলে জয়কে আস্তে আস্তে দূরে ঠেলে দেয় সালমা, যার ফলে রানা বড় হয়ে ব্যারিস্টার হলেও জয় হয়ে যায় রাস্তার ছেলে। সে সারাদিন এদিক ওদিক ঘুরে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে থাকে। ঘটনাক্রমে রানার বাবার খুনের আসামি হিসেবে অভিযুক্ত হয় জয়, আর সেই খুনের সাক্ষী হিসেবে আদালতে ডাকা হয় সালমাকে। পরিস্থিতি ঠিকমতো বুঝতে না পেরে জয়কে খুনি ভেবে তার বিপক্ষে সাক্ষী দেয় সালমা। নিজের ছেলের বিরুদ্ধে সাক্ষী দিয়ে তাকে ফাঁসির কাঠগড়ায় এগিয়ে দেওয়ায় চারিদিকে সালমার জয়ধ্বনি চলতে থাকে। কিন্তু জয়ের ফাঁসির দিন সালমা জানতে পারে যে জয় আসলে খুনটা করেইনি। যেই সত্যকে প্রতিষ্ঠার আশায় নিজের ছেলেকে কুরবানি করতেও সালমা দ্বিধাবোধ করেনি। একদম শেষ মুহূর্তে এসে আসল সত্যকে প্রতিষ্ঠিত করে সালমা কি পারবে জয়কে বাঁচাতে, নাকি মিথ্যার জালে ফেসে গিয়ে সত্য ডুবে যাবে গভীর অন্তরালে? এই টান উত্তেজনার মধ্য দিয়েই এগিয়ে গেছে সত্যর মৃত্যু নেই সিনেমার কাহিনী। সিনেমায় সালমার চরিত্রে শাবানা এবং সালমার ছেলে জয়ের চরিত্রে সালমান শাহ অনবদ্য অভিনয় করেন। এছাড়াও অন্যান্য চরিত্রে আলমগীর, রাজীব, শাহানাজ, রাইসুল ইসলাম আসাদ, মিশা সওদাগর সহ অনেক শিল্পীরা অভিনয় করেন। এবং এই সিনেমাটি সালমান শাহের মৃত্যুর 1 সপ্তাহ পর মুক্তি পায়, যেই কারণে সিনেমা হলে জনতার ঢল নেমে যায়। সিনেমায় জয়ের ফাঁসির আগ মুহূর্তে তার করুণ দৃশ্যগুলো যেন সালমানের সত্যিকারের মৃত্যুকেই ফুটিয়ে তুলছিল। বিশেষ করে ফাঁসির চিঠি পাওয়ার পর সালমান যখন চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর গানটাই অভিনয় করেন, তখন হলের অনেক দর্শকই কান্নায় ভেঙে পড়েন। দর্শকদের এই তুমুল ভালোবাসার কারণে এই সিনেমাটি সর্বমোট 11.5 কোটি টাকা কালেকশন করে, যেটা ঢালিউড বক্স অফিসের ইতিহাসে 3য় সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে গিয়েছিল। তোমাকে আমি স্পর্শ করে বলছি, সেই খুনটি আমি করিনি মা। তাহলে কোথা তুই নিশ্চুপ ছিলি কেন? খুব অল্প সময়ে সালমান শাহ জনপ্রিয়তার একদম শীর্ষে উঠে যান। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। এমনই এক সময়ে বিনা মেঘে বজ্রপাতের মতো সেই ভয়াবহ নিউজ সবার সামনে আসে। 1996 সালের 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার সবাইকে হতভম্ব করে দিয়ে সবার প্রিয় নায়ক এই পৃথিবী ছেড়ে অন্য জগতে পাড়ি জমান। দূর আকাশের ওই ঠিকানায় সালমান শাহ কেমন আছে তা আমরা জানি না, তবে তাকে ছাড়া এদেশের চলচ্চিত্র একদমই ভালো নেই। প্রিয় নায়কের প্রস্থানের এত বছর পার হয়ে গেলেও তার রেখে যাওয়া শূন্যস্থান আজও পূরণ হয়নি। তবে আজকাল অনেকেই সালমান শাহের তুমুল জনপ্রিয়তাকে হেয় করার জন্য নানা ধরনের কথা বলেন। তাদের মতে সালমান শাহের রহস্যময় নাকি তার জনপ্রিয়তার আসল কারণ। সত্যি বলতে এটা আমার কাছে একদমই বানোয়াট লাগে। যদিও আমার জন্ম 90 দশকে না, তবুও আমি অনলাইন থেকে সালমান শাহের প্রত্যেকটা সিনেমা দেখেছি। তবে আপনার জন্ম যদি 90 দশকে হয়ে থাকে তাহলে আপনি আমাদের জানিয়ে যান যে সেই সময়টাতে সালমান শাহের সিনেমা দেখার এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনার। I hope you like this video. If you like this video then subscribe to my channel and press the bell icon. Thanks for watching.